সংবাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। জানাবো মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা। এদিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি 3 গুণ বাড়িয়েছে চীন। এবং সর্বশেষ শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে, ইউক্রেনকে হুঁশিয়ারি পুতিনের। ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নেগেভ মরুভূমির একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। দখলদার ইসরায়েলি সেনাদের বর্বরতার শিকার ফিলিস্তিনি ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন এই হামলা চালাল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল শুক্রবার ঘোষণা করেন তারা প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নেগেভ মরুভূমির নেভাতিম বিমান ঘাঁটিতে হামলা করেছে। তিনি বলেন সামরিক অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে নিপীড়িত ফিলিস্তিন এবং লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে। গতকাল রাজধানী সানায় এক সমাবেশে জেনারেল সারি এ হামলার কথা জানান। প্রায় প্রতি শুক্রবার ইয়েমেনি জনগণ গাজা এবং লেবাননে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ করছে। এছাড়া ইয়েমেনি সেনারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে সামরিক অভিযান চালাচ্ছে। মানসিক ট্রমায় ইসরায়েলি সেনাদের আত্মহত্যা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণ, নিষ্ঠুরতা ও মানবতাবিরোধী অপরাধের 1 বছর পরেও যা ঘটছে তা মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। একদিকে গাজার হাজার হাজার বেসামরিক মানুষ তাদের জীবন হারাচ্ছে, অন্যদিকে যুদ্ধের চাপের তলায় ইসরায়েলি সেনাদের মধ্যে ভয়াবহ মানসিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েলি সেনাদের গাজায় প্রতিদিনের বোমাবর্ষণ এবং আক্রমণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, কিন্তু একদিন এই আক্রমণের প্রতিক্রিয়া ফিরে আসবে তা এই মুহূর্তে শুরু হয়েছে। মানসিক ট্রমায় এখন আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনারা, নিজের জীবন শেষ করে দিচ্ছে। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আক্রমণ শুধু শারীরিক মৃত্যু ঘটাচ্ছে না, বরং মানুষের মানসিক স্বাস্থ্য ভয়াবহ ক্ষতি দিচ্ছে। শহরের প্রতিটি কোণে ধ্বংসস্তূপ, মৃতদেহ, ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি এবং ছোট শিশুর ঘরে চাপা পড়া বস্ত্র সবকিছুই গাজার মানুষের অমানবিক পরিস্থিতি বর্ণনা করছে। ইসরায়েলের কাছে গাজার জনগণের জীবন, মানবতা কিংবা ন্যায় বিচারের কোনো মূল্য নেই। গাজার অবস্থা যখন শোচনীয় হচ্ছে তখন ইসরায়েলি বাহিনীতেও অস্বাভাবিক ঘটনা ঘটছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 6 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন, খবর আল জাজিরা। যুদ্ধের তীব্র মানসিক চাপ, নিহত সহযোদ্ধাদের স্মৃতি, অপরাধবোধ এসব মিলিয়ে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেনাবাহিনীর 1/3 সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভুগছেন। যুদ্ধের বিভীষিকা তাদের মানসিক স্বাস্থ্যকে মারাত্মকভাবে আঘাত করেছে। এদিকে গাজার এই 1 বছরের যুদ্ধ শুধু গাজার মানুষের জন্য কষ্টকর নয়, এটি ইসরায়েলি বাহিনীর জন্য মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শারীরিক মৃত্যু যেমন হতে পারে, তেমনি মানসিক মৃত্যু একটি প্রজন্মের ভেতর উকি দিচ্ছে আত্মহত্যার মতো ভয়াবহ পরিণতি। গাজার উপর আক্রমণের দীর্ঘ সময় ইসরায়েলি বাহিনীর মধ্যে তৈরি করেছে গভীর মানসিক ট্রমা। এই পরিস্থিতি প্রকৃতির প্রতিশোধের ভয়াবহ রূপ হতে পারে, যেখানে সহিংসতা শুধু এক পক্ষকে নয়, পুরো মানবজাতিকেই আঘাত করছে। গাজার এই দুঃখ এবং ইসরায়েলি বাহিনীর মানসিক সংকট একে অপরের মধ্যে প্রতিফলিত হচ্ছে। শারীরিক মৃত্যুর পাশাপাশি মানসিক বিপর্যয়ের যুদ্ধের ফলস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। গাজার এই সংকট এবং ইসরায়েলি বাহিনীর মানসিক বিপর্যয়ের মধ্যে একটি প্রশ্ন উঠছে, যুদ্ধ কি শুধু ভূখণ্ড দখলের জন্য, নাকি এটি অপরকে ধ্বংস করে চলার একটি অন্ধকার চক্র? হয়তো প্রকৃতি একদিন এর প্রতিশোধ নেবে, যা শারীরিক নয় তবে মানসিক স্তরে গভীর প্রভাব ফেলবে। রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি 3 গুণ বাড়িয়েছে চীন। রাশিয়ার পারমাণবিক জ্বালানোর বৃহত্তম আমদানিকারক হতে চলেছে চীন। চলতি বছরের 10 মাসে দেশটি রাশিয়া থেকে 84 কোটি 90 লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 3.2 গুণ বেড়েছে। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তির বিশ্লেষণ করা কাস্টম ডেটা অনুসারে শুধুমাত্র অক্টোবর মাসেই সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে 21 কোটি 60 লাখ ডলারে পৌঁছেছে। রাশিয়ার উপর ওয়াশিংটনের নানামুখী বিধিনিষেধ ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের প্রতিশোধ হিসেবে আমেরিকার কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের রপ্তানি নিষিদ্ধ করে মস্কো। এই সুযোগ নিয়ে চীন এখন রুশ পারমাণবিক জ্বালানির বড় ক্রেতা হতে চলেছে। একই সময়ে দক্ষিণ কোরিয়া রাশিয়া থেকে পরমাণু জ্বালানি কেনার পরিমাণ বাড়িয়ে 65 কোটি ডলার নিয়েছে। দেশটি বর্তমানে রাশিয়া থেকে দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানি আমদানিকারক হয়ে উঠেছে। আমেরিকা গত বছর রাশিয়ার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রধান গ্রাহক ছিল, কিন্তু তারা এখন 3য় স্থানে নেমে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তাদের হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুদ আছে। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করলেন।
এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে তিনি বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া যায় না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পুতিনকে সমুচিত জবাব দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তিনি তার কর্মকাণ্ডের সত্যিকার পরিণতি অনুধাবন করতে পারেন। জেলেনস্কি জানান তিনি ইউক্রেনের জন্য পাশ্চাত্যের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন জানিয়েছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়ার ডিফেন্স চেয়েছে বা প্যাট্রিয়ট অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের মান উন্নত করার প্রস্তাব দিয়েছে। শুক্রবারের ওই ভাষণে পুতিন বলেছেন, ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে এবং তিনি এর উৎপাদনের নির্দেশ দিয়েছেন। পুতিন এর আগে বলেছিলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে। ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে। বৃহস্পতিবার নিপ্রোতে যে হামলা হয়েছে তাকে প্রত্যক্ষদর্শীরা অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে এবং এর ফলে যে বিস্ফোরণ হয়েছে তা 3 ঘন্টা পর্যন্ত চলছিল। ক্ষেপণাস্ত্র সহ এই হামলা ছিল খুবই শক্তিশালী এবং হামলার পর ইউক্রেনের কর্মকর্তারা বলছেন এটা ছিল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। রিস্ক অ্যাডভাইজারি কোম্পানি সিভিল লাইনের প্রতিষ্ঠাতা ও সিও জাস্টিন ক্রুপ বলেন, মস্কোর সতর্কতা হিসেবে ওই হামলা করে থাকতে পারে। তার মতে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা এত দ্রুত ও আধুনিক যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে মারাত্মকভাবে চ্যালেঞ্জ করতে পারে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহের এই উত্তেজনাকর অবস্থা নিয়ে সতর্ক করেছেন বিশ্বনেতাদের অনেকে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এতে বৈশ্বিক দ্বন্দ্বের সত্যিকার ঝুঁকি আছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, পাশ্চাত্যের উচিত ভ্লাদিমির পুতিনের সতর্কতাকে গুরুত্ব দেওয়া, কারণ রাশিয়া সামরিক শক্তির উপর নির্ভর করে এর নীতি ঠিক করে। আর উত্তর কোরিয়ার নেতা কিম জং আন পারমাণবিক যুদ্ধের হুমকি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার জন্য কয়েক হাজার সৈন্য পাঠিয়েছে এবং কুরস্ক অঞ্চলে তাদের সাথে ইউক্রেনের সৈন্যদের লড়াইয়ের খবর পাওয়া গেছে। কুরস্কে ইউক্রেনের সেনারা রাশিয়ার কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, উত্তর কোরিয়ার সৈন্যদের যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোকে জবাব দিতে তিনি ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক আগ্রাসন শুরু করেছিল। আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উভয় দেশ নিজেদের সুবিধাজনক অবস্থানে দেখতে চাইছে। ট্রাম্প যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, কিন্তু কিভাবে করবেন সেটি এখনো উল্লেখ করেননি তিনি। এদিকে মস্কো নতুন ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর চীন যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার সমালোচনা করেছে জেলেনস্কি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সব পক্ষকে শান্ত থাকতে ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তিনি একই সাথে নিপ্র হামলার পর নিরাপত্তা ইস্যুতে ইউক্রেনের পার্লামেন্টের অধিবেশন স্থগিত করার সমালোচনা করেছেন। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, এয়ার রেড সিগন্যালের শব্দ শোনা না গেলে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া উচিত এবং রাশিয়ান হুমকিকে ছুটি নেওয়ার অনুমতি হিসেবে না নেওয়ার জন্য বলেছেন তিনি বলেন, সাইরেনের শব্দে আমরা নিরাপদ আশ্রয়ে যাই। যখন কোনো সাইরেন থাকে না আমরা কাজ করি এবং দায়িত্ব পালন করে যাই। যুদ্ধের মধ্যে আর কোনো উপায় নেই।